একটা সংশয় তো ছিলই, সংশয় ছিল। এবং এবং এটা কিন্তু ঘটনা যে একটা আন্তর্জাতিক চাপও তৈরি হয়েছিল যে আমি কেবলমাত্র ভারতের কথা বলবো না, মানে পশ্চিমা শক্তি তারাও চাইছিল যে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে তাদের অনেক কিছু কাজ করতে ডিল করতে সুবিধা হয় একটা অনির্বাচিত সরকারের থেকে। আর 17-18 মাসে ইউনুসের জনপ্রিয়তা প্রায় তলানিতে পৌঁছেছিল। সেই কারণে তারা সবসময় কাউকে ব্যবহার করেন, আবার কাউকে ছুঁড়েও ফেলে দেন। সেরকম আর কি দাঁড়িয়েছে যে ফলে নির্বাচন হয়েছে, নির্বাচনেতে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ যখন ময়দানে নেই তখন বিএনপি জিতবে, এটাই স্বাভাবিক। যদিও জামায়াত প্রচুর, আমি বলবো, প্রভাব বাড়াতে পেরেছে, এটা সম্ভব হয়েছে। আপনি বলছেন যে আন্তর্জাতিক চাপটা তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, তারা ইউনুসকে ছুড়ে ফেলে দিতে চাইছিল। মানে তারা চাইছিল যে ইউনুসের পরিবর্তে একটা নির্বাচিত সরকার। ইউনুসকে তারা নানাভাবে, ইউনুস তাদের লোক, তারা ইউনুসকে কিভাবে আবার মানে মানে পুনর্বাসন দেবেন সেটা এখন আমি জানি না, সেটা এখনো বলা আমার পক্ষে সম্ভব নয়। তো মনে হয় তিনি সহজে হাল ছাড়বেন মনে নয়। এবং একজন তোমাদের বাংলাদেশের একজন পুরনো নেতা, তিনি জামাতা, তিনি বিদেশি, তিনি তার একটা টুইট দেখলাম যে এই অবস্থায় সবচেয়ে আদর্শগত অবস্থান হবে যে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ইউনূস রাষ্ট্রপতি। এটা ইতিমধ্যেই তিনি তার প্রচারে নেমে পড়েছেন আর কি। নাম বলছি না, নাম সকলেই জানা, বিখ্যাত নেতার জামাতা, তো বিদেশি জামাতা, তিনি লিখেছেন এবং দেখলাম। আর ওকে আন্তর্জাতিক চাপের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সাবেক হাই কমিশনার রিবা দাস গাঙ্গুলির কিছুক্ষণ আগে তার একটা বক্তব্য আমি শুনছিলাম। তিনি বলেছেন শেষ পর্যন্ত চাপে পড়েই ইউনূসকে নির্বাচনটা দিতে হয়েছে এবং নির্বাচন না নিয়ে যথেষ্ট সংশয় ছিল। এটা তিনিও একই মত পোষণ করেছেন যেটা আমি বলছিলাম। কারণ আমি তো ভারত সরকারের বিভিন্ন সূত্র থেকে যে যে ধরনের মতগুলো পাচ্ছিলাম সেগুলোকেই তোমাদের জানাচ্ছিলাম। এটা তোমার ব্যক্তিগত কিছু ব্যাপার নয়। ভারত তো চাইছিল একটা ইলেক্টেড গভর্নমেন্ট, ইউনুস সবসময় বলেছে যে একটা পিসফুল, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, সেটা ভারত চায়। এখন অংশগ্রহণমূলক তো শেষ পর্যন্ত হয়নি, শেষ পর্যন্ত আওয়ামী লীগকে তো অংশগ্রহণ করানো যায়নি। সেক্ষেত্রে ভবিষ্যৎ কি সেটাই এখন নতুন করে ভাবনা চিন্তা চলছে। ভারতীয় মিডিয়া কিভাবে এসছে ইলেকশনটা? যেরকম যথারীতি খুবই ভালোভাবে এসছে এবং যার স্বাভাবিক একটা প্রতিবেশী রাষ্ট্র, সেখানকার নিকটতম প্রতিবেশী, সেখানে একটা নির্বাচন হয়েছে এতকাল বাদে, এতকাল মানে 17-18 মাস বাদে। সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, তখন যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদে বলা হয়েছে যে ট্রেন গতি প্রকৃতি, যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জয়ী হতে চলেছে। যেটা রেজাল্ট তো যখন প্রকাশিত হয়েছে তখন তো সংবাদপত্র ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু ইঙ্গিত ছিল যে তারা ছিল। প্রথমে সংশয় ছিল জামায়াত কতটা ভালো করবে বন্ধ করবে, সেই নিয়ে সংশয় ছিল। কিন্তু যেটা ভারতের কাগজে এটা ছাপা হয়েছে খুবই মানে মুদ্রণ, মানে আমি দিল্লির সংবাদপত্রের কথা বলছি, দিল্লিতে জাতীয় দৈনিক সবগুলোতেই প্রকাশিত হয়েছে গুরুত্ব দিয়ে প্রথম পাতায়। আর আমেরিকা বা ব্রিটেন ওরা জামাতকে চাচ্ছিল, এমন একটা ধারণা তো তৈরি হয়ে গিয়েছে। তাহলে তাদের যে সমস্ত কথাবার্তা শুনেছি, ব্রিটিশ হাই কমিশনার দিল্লিতে এসে যা বলছিলেন, তাদেরও ধারণা ছিল যে জামায়াত, এবং তুমি যেটা বলছো জামায়াত তো হয়তো ক্ষমতা পায়নি ঠিকই, কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে মানে বেরিয়ে এসেছে না, প্রায় 70-এর উপরে তাদের জোট সহ আসন সংখ্যা। এটা ভাবা যায় না, না যেখানে 8, 10, 12, 20 আসনের কথা ভাবা হচ্ছিল ম্যাক্সিমাম। অনেকেই বলছে আরে ওদের এমন কিছু নেই, বেশি পাবে না। কিন্তু যে জায়গায় তারা উঠে এসেছে তাতে তো বোঝা যাচ্ছে যে জামায়াত একটা ভূমিকা বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে রাখবে, যে কারণে আমেরিকা বা ব্রিটেন তাদের যে মানে বাংলাদেশে তাদের যে বাণিজ্যিক স্বার্থ মূলত, বা বলতে পারো নিরাপত্তা জনিত যে স্বার্থ, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যাকে বলা হয়, সেটা বাংলাদেশের একটা সুস্থির, স্থির
স্থিতিশীল সরকার হলেই যাতে অহিংসা বা হিংসা কম হয়, সেরকম হলেই তাদের সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারবে। এটা প্রতিটি দেশও চায়, ভারতও চায় যে একটা স্থিতিশীল বাংলাদেশ তৈরি হোক। আর আপনার তো খেয়াল আছে, মনে করেন বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ছিল যখন জামাতের নেতা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী ছিলেন, তখনই কিন্তু সেই 10 ট্রাক অস্ত্রের একটা চালান ধরা পড়েছিল। তখন তো জামাত বিএনপি একই গভর্নমেন্টে, এবং ওই মামলায় তারেক রহমানও এসেছিল। এটা কি এমন একটা মানুষ বাংলাদেশের প্রাইম মিনিস্টার হচ্ছে, এটা কি ভারতের জন্য বিব্রতকর? না, এখানে তো ভারতের তো জোর করে কিছু করে, এই নির্বাচনটা প্রমাণ করেছে যে ভারত জোর করে কোনো হস্তক্ষেপ করে না নির্বাচনে। এই নির্বাচনটা আর একটা তার বড় প্রমাণ। তারেক রহমান কেন, সেই মামলায় যারা আসামি ছিল তারাও নির্বাচিত এমপি হয়েছেন, অনেকে নির্বাচিত এমপিও হয়ে গিয়েছেন। বাবর হোম মিনিস্টার ছিলেন, এমপি হয়ে গেছেন। না, ওই তো বোধ হয় আরেকজন কেউ ছিলেন না, যে বাবর নাকি নাম, যাকে ছাড়া হয়েছিল, সেও বোধ হয় বাবর সেও নির্বাচিত হয়েছে সম্ভবত। এখন সেটা আমার কাছে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে 2001 থেকে 2006 অভিজ্ঞতা ভারতের জন্য সুখকর ছিল না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে তারেক রহমানের একটা মন্তব্য দেখেছিলাম কিছুদিন আগে, যে আমরা অতীতে যদি ভুল করে থাকি তার থেকে শিক্ষা নিয়ে কাজ করব। তৃতীয়ত হচ্ছে তারেক খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছেন, এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেখানে এগিয়ে বার্তাটা নিয়ে গিয়েছেন, তারও পরে পার্লামেন্টের 2 কক্ষে যে শোক বার্তা পাঠ করা হয়েছে, দেখো তাদের বলতে একটা কথা গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে যে খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, আমরা আশা করব তারেক রহমানের নেতৃত্বে সেইটা এগিয়ে যাবে। অর্থাৎ ভারত 2001 থেকে 2006টা ভারতও বলতে চাইছে, ভারত চাইছে। এখন পুরনো অতীত কাসন্দি ঘেটে তো আর লাভ নেই, পৃথিবী তো এগিয়ে গেছে অনেক দূর। এখন সেই অবস্থায় তোমার নিকটবর্তী প্রতিবেশী, তাকে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারে এবং সেই তার আগে ইউনূসের আমলে সমস্ত জঙ্গিরা অবাধে ঘোরাফেরা করছে, অস্ত্র লুট হয়েছে শস্ত্রাগার থেকে, থানা থেকে, এগুলো উদ্ধার হয়নি এখনো, এবং বহু জঙ্গিরা পাকিস্তানের লোকেরা যাতায়াত করছে। এই অবস্থায় ভারতের উচিত যে যেই নির্বাচিত সরকার, তার সঙ্গে ভারত প্রথম আর কি যাতে উদ্যোগটা নিতে পারে বন্ধুত্বের একটা বার্তা দেওয়া। যে জন্য তুমি দেখেছো যে অফিসিয়ালি রেজাল্ট বেরোনোর অনেক আগেই নরেন্দ্র মোদী তাকে টুইট করে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন। তার কিছুক্ষণ পরেও আমরা জানতে পারলাম তিনি টেলিফোন করবেন, এবং টেলিফোনও করেছিলেন। এখন শুনছি তো তার শপথে ভারত থেকে কেউ যেতেও পারে, সাধারণত হাই কমিশনাররা উপস্থিত হন। এখন এইটা একটা আলাপ আলোচনা চলছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, যে কোন ধরনের প্রতিনিধি বা তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য দেশ থেকে বা কারা আসছেন, সেই হিসেবে যেরকম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে এসেছিলেন, বিভিন্ন প্রতিনিধি এসেছিলেন, পাকিস্তানের স্পিকার এসেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন, সেরকম শপথ গ্রহণ অনুষ্ঠানেও ভারতের একটা প্রতিনিধিত্ব থাকতে পারে। এবং ভারত যে বার্তাটা দিয়েছে সেই বার্তায় তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশের সঙ্গে তিনি কাজ করতে চান যৌথভাবে, এবং যাতে যৌথভাবে দুদেশের মানুষের কল্যাণ হয়, এবং যে ধরনের কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ভারত সরকারের তরফ থেকে তার একটা সোজাসুজি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার পর এক হাতে তো তালি বাজে না, এক হাতে করমর্দন হয় না। এখন তারেক রহমান কিভাবে করমর্দন করবেন তার একটা প্রতিক্রিয়া আমরা দেখেছি। তারেক রহমান নিজে কিছু বলেননি, তাকে ভারতের গণমাধ্যমের সাংবাদিকরা প্রশ্ন করার চেষ্টা করেছিল, তিনি হেসে চলে গেছেন, তিনি হয়তো মন্তব্য করতে চাননি। কিন্তু তার প্রতিনিধি যুগ্ম সাধারণ সম্পাদক নাকি যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির একটা মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিকের কাছে,
তাতে তিনি বলেছেন, হ্যাঁ এটা অত্যন্ত ভালো। তারেক রহমান চান যে সমস্ত আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে কাজ করতে, এবং বাংলাদেশে সবাই কাজ করতে পারবেন এটা আশা করি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন করাটাকে তিনি অবশ্যই তিনি সাধুবাদ জানিয়েছেন, কিন্তু একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন যে তারেক রহমান বিশ্বাস করেন সার্কের আদর্শে তিনি পরিচালিত হবেন। এবং সার্কের আদর্শ, সার্ক শব্দটা ভারতের কাছে এখন একটা নেতিবাচক শব্দ। ভারত এখন সার্ক নিয়ে খুব একটা চিন্তিত নয়। মানে ফলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার সঙ্গে ভারত সুসম্পর্ক রাখার চেষ্টা করবে, এবং ভারত চাইবে যে মানে দ্বিপক্ষীয় সম্পর্কটা যাতে উন্নত হয়। তারপরে বাংলাদেশ যেটা স্থির করবে তারা কার সঙ্গে কিরকম সম্পর্ক রাখবে। বাংলাদেশ তো শুধু ভারত না, পাকিস্তান থেকেও খুব দ্রুত একটা মেসেজ এসেছে প্রাইম মিনিস্টারের, এবং কি কি ক্ষেত্রে ওনার সম্পর্ক উন্নত করতে চান সেটাও উল্লেখ করে দিয়েছে, প্রতিরক্ষা আছে সেখানে। আর হচ্ছে ভারত বাংলাদেশের খুব স্বাভাবিক, বিএনপি হোক জামাত হোক, সম্পর্ক উন্নয়ন বা ভালো সম্পর্ক নিয়ে চলার সাথে শেখ হাসিনা আওয়ামী লীগ এই প্রসঙ্গও তো থাকবে সেখানে। সেটা থাকবে, তখন দেখা যাবে তার জবাব। এখন তো মানে যখন পারস্পরিক কথা হবে, যখন আলাপ আলোচনা হবে, তখন সেটা দেখা যাবে। যেটা আগে থেকে আগাম আগ বাড়িয়ে তো কিছু বলা যাবে না, আগে আলোচনাটা হোক। আজকে বিএনপির যে স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন চৌধুরী, যিনি এমপি হয়েছেন, যিনি মেঘালয়ে অনেকদিন ছিলেন ভারতে, এপির একটা সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল আওয়ামী লীগ বিহীন নির্বাচনটা কিভাবে ইনক্লুসিভ হলো, এটা প্রশ্ন করেছিলেন। উনি উত্তর দিয়েছেন আওয়ামী লীগ এখানে কোনো প্রাসঙ্গিক না, আওয়ামী লীগ এই দেশ থেকে নাই, আওয়ামী লীগ অফেন্স করেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে, কাজেই আওয়ামী লীগ ইলেকশনে নেই, এটি কোনো ইস্যু না বাংলাদেশ। না, তারপরে তো 100 ভাগ মানুষ তো ভোট দেননি। 2008-এ কেয়ারটেকার সরকারের অধীনে ভোট হয়েছিল, 87% মানুষ ভোট দিয়েছিলেন। সেই ভোটটাকে বলা হয় বাংলাদেশের সব থেকে নিরপেক্ষ এবং অবাধ নিরপেক্ষ ভোট, যেটা না পশ্চিমী সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন লিখেছিল। ফলে আজকে তিনি ভোট 60% দেখাচ্ছেন, কিন্তু 60%-এর মধ্যে তো সেই 87%টা যে উৎসাহ যারা দেখেছিলেন সেই ভোট, তারা জানেন সেই ভোটটা কেমন মানুষ উৎসাহের সঙ্গে উৎসবের সঙ্গে পালন করেছিল। ইউনুস কোথায় ছিলেন আমি জানি না, তখন কোথায় বিদেশে ছিলেন। সেই ভোটটা তো দেখে, কারণ ইউনুস হয়তো চলে গিয়েছিলেন বিদেশে, কারণ তার আগে তো উনি স্বপ্ন দেখছিলেন কি করে ক্ষমতা দখল করবেন 1/11। সেটা ব্যর্থ হয়েছেন, তারপরে উনি এতদিন বাদে সফল হলেন, সেটা ঠিক আছে। কিন্তু আমি বলতে চাইছি, দেখো বিএনপির তো একটা ভোট আছেই চিরকাল, না? সেই ভোটটা তো 30, 32, 35 আমি ধরলাম খুব বেশি হলে। আওয়ামী বিরোধী ভোট ব্যাংকের মূল ধারাটা হচ্ছে বিএনপি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে 10%, তো অন্তত 10% কম করে ধরলেও তো জামায়াতের ভোট আছে, তো 35 আর 10, 45 তো এখানেই। এখন এই ছেলে পিলেদের যে পার্টি, তাদের তো 5-6% থাকবে। ফলে এই 45, ওইটা তো হওয়া উচিত ছিল তোমার 35-45, আরো 5 ধরলে তো 50%। তারপরেও আরো কিছু নির্দলীয় আছে, জোটের প্রার্থী আছে, তারাও তো তাদের কিছু লোক ভোট দিয়েছে, কেউ কেউ জিতেওছে না। তো তাদের ভোট ধরলে তো 55% ভোট, যেটা তৌহিদ হাসান জোটের যারা জিতেছে, ছেলে পেলে যারা জিতেছে, এরা মোটামুটি সব জামাতের ভোট। জামায়াতের ভোট আর যাই হোক, সেই ভোটটাকে আমি ধরলাম যে তাদেরও তো একটা নিজস্ব, যখন আলাদা কেউ কেউ প্রতিদ্বন্দ্বিতা করেছেন না, তাদের ভোটের পার্সেন্টেজ তো দেখতে হবে। ফলে 55% ভোট পড়ার কথাই ছিল যদি সকলে এরা ভোট দিত। বাকি 45% তো আওয়ামী লীগের ভোট, তারা তো নেই। তারা নেই মানে সমাজে কিন্তু এই অসন্তোষটা থেকেই যাবে। ফলে আমার মনে হয় যে বিএনপিকে যদি স্থিতিশীল সরকার তৈরি করতে হয়, তাকে কিন্তু জামায়াতের থেকেও
তাকে পছন্দ করে নিতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার অসাম্প্রদায়িক দলগুলির ঐক্যবদ্ধ হওয়া, তাহলে বাংলাদেশ ওটা স্থিতিশীল হবে। এবং সেটা হওয়ার ক্ষেত্রে কি আজকে পঞ্চগড়ে একের যে ঘটনা ঘটেছে, যে বিএনপি সেখানে আওয়ামী লীগের দপ্তর খুলতে আজকে প্রথম সাহায্য করেছে, এটা প্রথম ঘটনা। তবে আমার ধারণা 5 বছর পরে তো নির্বাচন হবে, তার আগে তো নির্বাচন হওয়ার কথা নয় যদি অঘটন না ঘটে। কারণ বাংলাদেশে অঘটন ঘটেই থাকে, ঘটতেও পারে, সেটা অন্য ব্যাপার। আপাতত ধরে নিচ্ছি 5 বছর বাদে নির্বাচন, তাহলে ততদিনে আওয়ামী লীগের নেতারা যারা জেলে আছেন তাদের জামিনে মুক্তি দিন, এবং তারা যাতে তাদের কেস চলুক, তাদের যদি অপরাধ প্রমাণিত হয় শাস্তি হোক, সাজা হোক। যাদের সাজা হয়ে গেছে আমি তাদের কথা বলছি না, এছাড়া বাদ বাকি যারা আছেন তাদের দেশে ফেরার ব্যবস্থা করুন, তাদের অন্তত নিজ নিজ এলাকায় যেতে বলুন। এবং আমি চাইবো এই সুযোগে তোমার মাধ্যমে আবার একটা আমি আবেদনই করব, আমার যারা সাংবাদিক বন্ধু যাদের বিরুদ্ধে খুনের মামলায় আটক করা হয়েছে, অনেকে অসুস্থ গুরুতর, তাদের অন্তত জামিনের ব্যবস্থা করুন। তাহলে সেই সব পরিবারের আশীর্বাদ কিন্তু তারেক রহমান পাবেন। এতে তার সরকারের গুডউইল যেটা বলা হয় সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, এটা যদি উনি করেন। আমি যাই না শেষ পর্যন্ত এখানে তো একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে, যেটা যে ধরেন এনসিপি, যেটা ইউনূসের তৈরি করা দল, সেই দলের অন্তত 6 জন ইলেকশনে জিতেছেন। তাদের মধ্যে হাসান আব্দুল্লাহর মতো ভোকাল একটা মানুষ আছেন, যিনি দিল্লি না ঢাকার ওই স্লোগানটা খুব বেশি দেন, যেটা। আরেকটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে এসে বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এগুলোর জন্য উচ্চকণ্ঠতার। এবং ইলেকশনের ক্যাম্পেইনেও উনি বলেছেন তারেক জিয়া যদি কোনোভাবে, ওই রয়টার ইন্টারভিউতে তারেক রহমান বঙ্গবন্ধুর দরিদ্রদের কথা বলেছিলেন, মানুষ যদি চায় তারা রাজনীতি আসবে। তখন ইলেকশন ক্যাম্পেইনের সময় তারা এটা হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমানকে, কোনোভাবে যদি সেই চেষ্টা উনি করেন তাহলে তার পরিণতি আওয়ামী লীগের মতো হবে। বাংলাদেশের মানুষ তো একটা রায় দিল, এই 300 আসনের মধ্যে 6টা। আমি জানি না, মানে এই শতাংশে হিসাব করাটাও খুব কঠিন হবে, অঙ্কে ফেল করে যাবে অনেকে। 300 মধ্যে 6 মানে কত পার্সেন্ট? যথেষ্ট তো মানুষের রায় বুঝে গিয়েছেন, সেগুলো ভোটের সময় অনেক কথা বলতে হয়, বলেছেন। এখন আপাতত সাংসদ হয়েছেন, সাংসদের দায়িত্ব নির্বাহ করুন। যে এলাকা থেকে জিতেছেন সেই এলাকার মানুষের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করুন। সেই মানুষ অপেক্ষা করে আছেন, তারা চাই, তাদের আশা আকাঙ্ক্ষা আছে, তবেই তো তারা জিতিয়েছেন। তাহলে সেই দিকে নজর দেওয়াটাই ভালো। এখন অন্য রাজনীতির কথা ভেবে কোনো লাভ নেই, কারণ তারা যে আন্দোলন করেছিলেন সে আন্দোলনের রাজনৈতিক ফসল তারা পেলেন না, আজ রাজনৈতিক ফসলটা পেয়েছে বিএনপি। মানুষ কিন্তু রাজনৈতিক দলকেই বেছে নিয়েছে। কোনো এই ধরনের মানে না তো কোনো 71-এ মুক্তিযুদ্ধ বিরোধী কোনো রাজনৈতিক দলকে তারা কিন্তু স্বীকার করেনি। পেয়েছেন তারা কিছু আসন তো পেয়েছেন এর ঘটনা, কিন্তু সেটা কিন্তু স্বীকার করেননি। স্বীকার তেমনি করেননি এই যাবতীয় যে এদের উপরও মানুষ ভরসা রাখেননি। 5-6 জনকে যেটি দিয়েছেন তারা ভেবেছেন একটা, তারা আন্দোলন করলেন কষ্ট করে জুলাই থেকে আগস্ট, একটা 5-6 জন তাদের প্রতিনিধি থাকুক আর এই জন্যই আর কি। তাদের খুব একটা গুরুত্ব এই সরকারে থাকবে বলে আমি জানি না, যদি অন্য কোনো না। তার মধ্যে আবার যে শব্দ ব্যবহার করলেন জিতিয়ে দিয়েছেন, এই আলোচনা কিন্তু বাংলাদেশেও আছে। কিন্তু এমন কিছু লোকজনকে আগে কিছু হয় না যে একটা প্রতীকী আছে, এরা এত আন্দোলন করেছেন, সেই আন্দোলন করার ফলে বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসছে। এখন বিএনপি বা জামায়াতের সঙ্গে তো অ্যালায়েন্সও করেছেন, জোটও ছিল, ফলে তাদের একটা দায়িত্ব ছিল যে অন্তত এদের মধ্যে কয়েকজনকে একটু জিতিয়ে দেওয়া হোক আর কি। সেটা ব্যবস্থা তারা করেছেন, সেইভাবে জিতে গেছে। সেই কৃষ্ণনন্দী ফিল করেছেন। আবার একটা ফোন আসছে, তোমার প্রশ্নটা করো। সেই কৃষ্ণনন্দী জামাত প্রথমবারের মতো হয়তো হিন্দু ক্যান্ডিডেট দিয়েছিল, হিন্দু একটা এলাকাতে, সেখানে পাস করতে পারেন নাই। এটা ঘটনা হচ্ছে ওই এলাকা খুলনা পাঁচ, আমি অঞ্চলটা ঘুরেছিলাম 2023-এ। আমি সেখানে কিন্তু হিন্দুদের আমি দেখেছি কথা বলে,
তারা কিন্তু তখনকার ওখানকার হিন্দু এমপি যিনি আওয়ামী লীগের ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু প্রবল ক্ষোভ ছিল। সুতরাং হিন্দু বা মুসলমানটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তিনি মানুষের স্বার্থে কাজ করছেন কিনা, বা এই ব্যক্তি তিনি আদতে এই হিন্দুদের স্বার্থ রক্ষা করবেন বা করবেন কিনা, সেটা নিয়ে সংশয় ছিল। সেই জন্যই তারা কিন্তু ওখানে বিএনপি প্রার্থীকেই জয়লাভ করিয়েছেন আর কি। তারা তারা ভরসা করেছেন, হিন্দুরা ভরসা করেছেন মুসলমান হলেও হিন্দু প্রার্থী, মুসলিম প্রার্থীকে। ফলে এটা কিন্তু তাদের একটা খুব বড় মনের পরিচয়, আমি এটা দেখেছি। তারা কিন্তু হিন্দু এমপির বিরুদ্ধে সেই ক্ষোভের কথা আমি কিন্তু ঢাকায় এসে কিছু নেতাকে জানিয়েও ছিলাম, যে হিন্দুরা কিন্তু সব হিন্দু এমপিদের পছন্দ করছেন না। ফলে এটা কিন্তু ভাবেন এরকম মানে সত্যি সত্যি প্রকৃত একটা অসাম্প্রদায়িক চেহারা, অসাম্প্রদায়িক সমাজ আমি দেখে এসেছিলাম। তারা কিন্তু ধর্মের ভিত্তিতে মানুষকে বিচার করেন, যে কারণে ওই ভদ্রলোক যার নাম করলেন তিনি পরাস্ত হয়েছেন। কিন্তু একইভাবে যশোর, সাতক্ষীরা, রংপুর এবং উত্তরবঙ্গ জামায়াত যে কটা আসন পেয়েছে, সেগুলোর মধ্যে হিন্দু প্রভাবিত এলাকা থেকেই তো পেয়েছে তারা না। যদিও সাতক্ষীরা, যশোরে বরাবরই জামায়াতের শক্ত বেস ঘাঁটি বলি বলা যায়, শক্ত ঘাঁটি ছিল। এমনকি খুলনাতেও জামায়াতের একটা শক্ত ঘাঁটি ছিল। ৭১ যুদ্ধে খুলনা তো রাজাকারদের ফ্যাক্টরি বলা হতো, সেখানে তারা ছিল। তো এখন কিন্তু তা সত্ত্বেও যে জামায়াত আরো যে জায়গাগুলো থেকে তারা জয়লাভ করেছে বেশ কিছু জায়গায়, সেসব জায়গায় কিন্তু ঘটনা যে বহু হিন্দু মানুষও ভোট দিয়েছেন তাদের। এটা মিশ্র ভোট দেখা গেছে সংখ্যালঘু সম্প্রদায়ের, মানে একরকম ভাবে সবাই একভাবে ভোট দেয়নি। আরেকজন নেতা হিন্দু মহাজোটের, যাকে ৫ বছর পরে ভারতীয় চ্যানেল গুলোতে আমরা দেখতাম, উনিও কিন্তু টুঙ্গিপাড়া থেকে ফেল করেছেন। টুঙ্গিপাড়া থেকে উনি টুঙ্গিপাড়ায় দাঁড়িয়েছিলেন, সেখানে উনি পাস করতে পারেননি। না, ওখানে তো বিএনপি পাস করেছে, কারণ তিনি তো জামায়াতের নামে দাঁড়িয়েছিলেন না। হ্যাঁ, তিনি হিন্দু হোক আর যাই হোক, তিনি তো জামায়াতের নামে দাঁড়িয়েছিলেন। উনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন সেখানে। স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন, কিন্তু উনি বোধহয় যোগ দিয়েছিলেন জামায়াতে। না, উনি যোগদান নাই, হিন্দু মহাজোটের। আমি এই জন্যই তো বলছি যে বাংলাদেশের মানুষকে ধর্মের ভিত্তিতে বিচার করাটা ভুল হবে। মূলত ৭১-এর আদর্শটা বুকের মধ্যে লালন পালন করেন, এবং তারা বেসিক্যালি বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক। সেই কারণে এখানে হিন্দু মুসলমান এই ধর্মের ভিত্তিতে বিচার করে তারা ভোট দেয়। তারা ভোট দিয়েছেন প্রকৃত যে মনে হয়েছে মানুষের স্বার্থে কাজ করতে পারেন। যেহেতু আওয়ামী লীগ নেই, তা আওয়ামী লীগ নেই তখন বিকল্প তো একটা বাঁচতেই হবে। যখন ভোট হচ্ছে, বিশেষ করে যারা তৃণমূল স্তরের আওয়ামী লীগ কর্মী, তারা কি করবেন? তারা স্থানীয়ভাবে বাঁচার জন্য কিছু করেছেন, বাঁচার জন্য সেই প্রার্থীকে পক্ষে তারা জিতিয়েছেন। যে কারণে আজকে পঞ্চগড়ে আওয়ামী লীগের দপ্তর খুলে দিয়েছে বিএনপি। এই চরিত্র তো আজকে ভাইরাল হয়েছে। আমি জানি না গোটা বাংলাদেশের চিত্র হলে হলে আমি বলবো বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হবে যদি তিনি এই ধরনের ব্যবস্থাপনাকে প্রশ্রয় দেন এবং আওয়ামী লীগকে সত্যি সত্যি, তোমার মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনা একটা আবেদনও করেছিলেন যে যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জয়লাভ করে, তারা যেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। সেটা তার ইচ্ছা ছিল। সালাউদ্দিনের মতো তারেকের খুব ঘনিষ্ঠ নেতা আজকে যে আওয়াজটা দিলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে, সেই তদন্ত চলছে। জানি না, সেটা তারেক রহমান বললে তখন শুনবো। উনি তো সালাউদ্দিনকে তো প্রমাণ করতে হয় তিনি কত বড় ভারত বিরোধী, কত বড় শেখ হাসিনা বিরোধী, তাকে তো প্রমাণ করতে হবে। এখন মন্ত্রিসভা গঠনের বিষয় আছে, ফলে তাকে তো একটা ওই ধরনের কথাবার্তা তিনি এখনো ভোটের মেজাজে আছেন। ভোটে যেভাবে বলতেন সেভাবেই বলছে। আরেকবার মনে করি, এই ভোটে যেহেতু আওয়ামী লীগ ছিল না, জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকে আরম্ভ করে প্রায় সবাই জামাতের ৭১ ভূমিকা নিয়ে বলছিলেন, রাজাকার বলছিলেন। ভোটটাও কিন্তু ভোটাররা মানে রাজাকারদের পক্ষ নেয় নাই, সেটাই কিন্তু ঘটনা। এবং একজন তো রয়েছেন ফজলুর রহমান, যিনি তো খুবই তীব্র ভাষায় তিনি ভাষণ দিচ্ছেন। কালকে আমার সঙ্গে আমার একটা চ্যানেলে তার কথা হয়েছে, আমি দেখলাম তিনি তো বলছিলেন এই যে তিনি তো জামায়াতকে এখনো রাজাকারের বাচ্চা বলছেন, মানে টেলিভিশনে এই শোতে বলেন রাজাকারের বাংলাদেশে এরকম হাল হয়নি যে রাজাকারদের জিতিয়ে দেবে।
তিনি এখনো রাজাকার বলছেন ওদেরকে। ফলে এটা তো ঘটনা, এবং তিনি তো বিপুল সংখ্যক হিন্দু মানুষের ভোট পেয়েছেন এবং খুবই বিরাট মার্জিনেও, ব্যবধানেও জয়লাভ করেছেন। আশা করবো যে তিনি ভবিষ্যতে উনি এই জয়লাভের আদর্শকে পরের লালন পালন বক্তৃতায় করবেন। উনি জয়লাভের পরের বক্তৃতায় বলেছেন যে আমাকে তো সবাই নতুন করে চিনেছেন, রাজাকারের বিরুদ্ধে বলি এর জন্য সবাই নতুন করে চিনেছেন, দেখবেন সংসদে যাওয়ার পরে আমি সেটাই করব। হ্যাঁ, সেটা সেটা আমি শুনলাম সেটা ভালো। দেখো, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে বাইরে থেকে, বিদেশ থেকে তো আমার কমেন্ট করাটা একটা হস্তক্ষেপ হয়ে যায় না, নাক গলানো হয়ে যায়। আমি বলতে পারি বৃহত্তর এই সম্পর্কের ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হবে, কেমন হতে পারে, কি হওয়ার সম্ভাবনা, কি হতে আশঙ্কা আছে, সেই বিষয়টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ কি সমস্যা হতে পারে আপনার ধারণার সামনে? আওয়ামী লীগকে নিয়ে তারেক রহমান গভর্নমেন্টের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে গিয়ে আওয়ামী লীগ যখন আসবে তখন ভারত কি করতে পারে? আওয়ামী লীগ নিয়ে সমস্যা নয়, হবে বলে আমার মনে হয় না। সমস্যাটা হতে পারে একমাত্র ব্যক্তিগতভাবে শেখ হাসিনার বিষয়টা নিয়ে, আর কোনো বিষয় নেই। তো সেক্ষেত্রে ভারত সরকারের তো এখন, আগে তো বাংলাদেশকে সিদ্ধান্ত করে নিতে হবে যে ওই বন্দি প্রত্যর্পণ চুক্তিটা আছে না বাতিল হয়েছে, তাই না? সেই চুক্তিতে যা লেখা আছে, যেমন যেমন আছে তেমন তেমন করা হবে। যদিও এই প্রসঙ্গটা, আলোচনাটা আমার মনে হয় আজকে একটু আগবাড়িয়ে আলোচনা হচ্ছে, কারণ আগে তারেক রহমান সেটা বলবে কিনা আগে শুনি, কে কি বলছেন, কোন নেতা কি মুখে, সেটা তো বড় কথা নয়। এই ধরনের আলোচনা করে সময়, এখন সময়টা হচ্ছে বাংলাদেশের একটা স্থিতিশীলতা নিয়ে আসাটা জরুরি। ফলে সেই কারণে এখন বারবার ওই শেখ হাসিনা প্রসঙ্গ তুললে সম্পর্কটা বিষিয়ে দিয়ে লাভ কি? তো লাভ নেই না। যারা তুলছেন তারা ভুল করছেন। এখন নিজেদের আগে ঘর গোছান, নিজেরা আগে সরকার গঠন করুন, তার নীতি নির্ধারণ করুন, তারপরে এই বিষয়গুলো নিয়ে তারা ভাববেন এবং ভাবা যায়। এই মুহূর্তে খুব জরুরি বিষয় রয়েছে তার থেকেও, সেটা হচ্ছে গঙ্গা চুক্তির নবীকরণ। কারণ 26 সালই শেষ, ফলে সেই আলোচনাটা গুরুত্ব দেওয়া উচিত সর্বাপেক্ষা, যে সেটাতে কিভাবে আলোচনা হবে, নতুন চুক্তি হবে কিনা, নতুন কোন শর্ত তাতে আরোপ হবে কি হবে না, যে বিষয়গুলো প্রাথমিক কাজ শুরু হয়েছে। এখন এই আলোচনাটা হোক, সেই আলোচনা হলে সেটা সব থেকে বড় কাজ হবে যদি 2026 ডিসেম্বরের মধ্যে চুক্তিটা নবীকরণ করা যায়। এবং নবীকরণ করতে গেলে তো আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করতে হবে। সেটা কিন্তু একটা বড় খুব বড় একটা কিন্তু ক্যামেরার জন্য বড় ছবি। সেখানে হয়তো তারেক রহমান প্রধানমন্ত্রী মোদীকে এক মঞ্চে দেখা যেতে পারে ওই চুক্তি সইয়ের জন্য, যদি চুক্তি সই হয়। এবং ধরেন বাংলাদেশের মিডিয়াতে আজকে যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা যাবার আগে বলে গেছেন যে কথাটা, শেষ ব্রিফিং যেটা উনি বলেছেন যে আমরা ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করতে পারিনি, আশা করি নতুন গভর্নমেন্টটা পারবে। এই ধরনের একটা তো ইচ্ছা বাংলাদেশের ভেতরে আছে। বাংলাদেশের মিডিয়াতে কিন্তু নরেন্দ্র মোদীর টুইট, তারপরে টেলিফোন, এগুলো খুবই পজিটিভলি প্রেজেন্টেড। আর একটা মজার একটা বইয়া দেখলাম মমতা ব্যানার্জির এখানে আমার তারেক ভাই উল্লেখ করা হয়েছে সেখানে। না, এটা তো আমি জানি না, তোমায় বলেছিলাম কিনা। তুমি আমাদের দিল্লির যিনি হাই কমিশনার আছেন বাংলাদেশের, রিয়াজ হামিদুল্লাহ, কলকাতায় গিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খালেদা জিয়ার কথা জিজ্ঞেস, শারীরিক কুশল জিজ্ঞেস করেছিলেন, এবং তারেক কেমন আছে, এরপরে তারেক ফিরবে কিনা, এসব প্রসঙ্গ আলোচিত হয়েছিল আর কি। এবং বয়সে ছোট তারেক, সেই কারণে তারেককে তো ভাই বলতেই পারে, খুব স্বাভাবিক। এবং নিকটতম প্রতিবেশী হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ। ফলে বাংলাদেশে যা ঘটবে, এবং সীমান্তবর্তী এলাকার অংশটা পুরোটা জামায়াতের দখলে, তারা জামায়াতের দখলে, মানে আমি বলতে চাইছি জামায়াতের নির্বাচিত সাংসদদের দখলে। ফলে সেই জায়গাটা তো পশ্চিমবঙ্গের উপর একটা প্রভাব। ইতিমধ্যে তুমি জানো কিনা জানি না, পশ্চিমবঙ্গ বিজেপি কিন্তু ইতিমধ্যে সেই বিষয়টাকে উল্লেখ করে ইতিমধ্যেই কিন্তু তারা একটা বক্তব্য রেখেছে যে এটা, এই যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর অনুপ্রবেশ ঘটিয়েছেন বাংলাদেশ, সেই কারণে এইসব অঞ্চলে জামায়াতের শ্রীবৃদ্ধি ঘটেছে। এটা তাদের অ্যানালিসিস, তাদের বিশ্লেষণ।
ফলে সেক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া একটা শ্রীমতী হয়তো জানো কিনা জানি না, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি কংগ্রেস দলের হয়ে তারেক জিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে ভারতের সাথে যাতে সুসম্পর্ক তৈরি হয়। ফলে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, এমনকি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ বেবি তিনিও একই ধরনের বিবৃতি দিয়েছেন। ফলে তারেক রহমান সম্পর্কে ভারতে কিন্তু একটা রাজনৈতিক সর্বসম্মতি তৈরি হয়েছে যে তারা প্রত্যেকেই চাইছেন যাতে উগ্র সাম্প্রদায়িক সেই শক্তির বিকাশকে রোখার জন্য তারেক রহমানের পাশে গিয়ে দাঁড়ানো উচিত ভারতের। আপনার ইয়েতে আপনি এর আগে ভারতের সর্বসম্মত একটা ঐক্যমত হয়েছে শেখ হাসিনার বিষয়ে, এখন আবার আপনার কথায় আমরা জানলাম যে তারেক রহমানের নেতৃত্বের বিষয়ে আরেকটা ঐক্যমত তৈরি হয়েছে সব রাজনৈতিক মহলে। ওরা যা প্রতিক্রিয়া দিয়েছেন সেই প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট হয়ে গেছে, প্রতিক্রিয়া কেউ গোপনে দেননি, তো প্রকাশ্যে দিয়েছেন, সেগুলো প্রকাশিত হচ্ছে আর কি। ফলে তার থেকেই বোঝা যায় যে বাংলাদেশের যে পরিবর্তন, সেই পরিবর্তন, এবং কি সাবেক বাংলাদেশের হাই কমিশনার পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলাও বলেছেন, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে মিডিয়াকে বলেছেন, পার্লামেন্টের ভেতরে নয় মিডিয়াকে বলেছেন যে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিল যে তারা এখনো ৭১-এর আদর্শকে বুকে ধরে রাখেন, যারা ৭১-এর বিরোধী তাদেরকে তারা পরাস্ত করে। এই কারণে আমরা অত্যন্ত খুশি, এবং তিনি এর সঙ্গে যুক্ত করেছেন এই সময় সমস্ত ৭১-এর পক্ষের মানুষের এক হওয়া উচিত। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনি সামনে বাংলাদেশ ভারত সম্পর্কটাকে আপনি কিভাবে দেখেন? না, বাংলাদেশ সত্যি সত্যি বলবো মানে বিচিত্র জায়গা আর কি, বিচিত্র স্থান, যেটা স্বাভাবিক ঘটনা যেটা হঠাৎ কখন অস্বাভাবিক হয়ে যাবে বলা খুব মুশকিল আছে, প্রেডিক্ট করা যায় না। ভূমিকম্প প্রেডিক্ট করা যায় না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতন প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। অনুমান করা যায় কিন্তু প্রেডিক্ট করা যায় না যেটা হতে চলেছে। ফলে এরকম কোনো প্রেডিক্ট না, এখন দেখতে হবে তাকে দায়িত্ব পাওয়ার পর তিনি গণভোটের রায়কে রূপায়ণের ক্ষেত্রে কি ভূমিকা নেন সেটা দেখতে হবে। দেখার অনেক কিছু বিষয় আছে। বাংলাদেশ মানে ভোটের রেজাল্টই শেষ কথা বলেনি, এটা নাটকের একটা অঙ্ক শেষ হলো, আর একটা অঙ্কের শুরু হবে। এখন জবনিকা পড়তে অনেক দেরি আছে। এখানে গণভোটটাও মনে করেন প্রথম কথা ছিল গণভোটের রেজাল্টটা আগে ডিক্লেয়ার করা হবে, কিন্তু এটা কেউ আর মূল ইলেকশনে ব্যস্ত, কেউ কোনো এটা নিয়ে চাইলো না। পরে গিয়ে বলা হলো ৬২-৬৩% হা ভোটের পক্ষে পড়েছে, না ভোট ৩২-এর কম পড়েছে। এটা গণভোট তো একটা ইস্যু বাংলাদেশের জন্য, সেটা ইউনুস প্রেসিডেন্ট থাকে, আপনি ওই যে আপনার নাম না উল্লেখ করে যে যার কথা বললেন, এটা একটা আইডিয়াটা ফ্লো করার মতো, কিন্তু তারেক রহমান প্রাইম মিনিস্টার, ইউনুস প্রেসিডেন্ট। হ্যাঁ, এটা তো বলা হচ্ছে, এবং যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে, আমি আগেও বলেছি না, সেটা বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুর ক্ষমতা বাড়ানোর জন্য গণভোট হয়নি, গণভোট হয়েছে এমন একজন রাষ্ট্রপতি। এখন দেখতে হবে বিএনপি তার নিজেদের রাষ্ট্রপতি চান নাকি ইউনুসকেই চান, তাকে পরামর্শ দেওয়া হচ্ছে ইউনুসকেই রাষ্ট্রপতি হিসেবে মেনে নেওয়া। এখন দেখা যাক সেটা, মানে সেই জন্য বললাম তো নাটকের এখনো বহু অধ্যায় বাকি আছে, শেষ কথা বলার সময় আছে। আমরা শেষ করবো, গৌতমটা আপনি আর কিছু যোগ করবেন? না, আমি নতুন এখন একটাই কথা, যে প্রথম কথা এই গেজেট বিজ্ঞপ্তিটা কখন জারি হচ্ছে, গেজেট বিজ্ঞপ্তি জারি হয়ে গেলেই তারা প্রত্যেকেই সাংসদ হয়ে গেলেন, এবং তারপরে গণভোট অনুসারে প্রথমে যেটাকে বলা হয় সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা আগে তৈরি হবে নাকি এমপিরা শপথ নেবেন, কোনটা আগে হবে, এখানে স্পিকার নির্বাচিত হবেন কি হবেন না, বা সেক্ষেত্রে কি সভাপতি হবেন যেটা গণভোটে বলা আছে, এই বিষয়গুলো আগামী দিনে দেখার বিষয় আছে। আমাদের এখানে একজন সংবিধান বিশেষজ্ঞ বলেছেন এখানে শপথ নিতে হবে দুটো, একটা এমপি হিসেবে, একটা হচ্ছে প্রজাতন্ত্র পরিষদের সদস্য হিসেবে। কিন্তু প্রজাতন্ত্র পরিষদ যেটা, এটা তো আমাদের সংবিধানে নাই,
এমপি হিসেবে সংবিধান রক্ষার শপথ নিয়ে যদি আবার ওইটার শপথ নেন, তাহলে প্রথম শপথটা ভঙ্গ হয়ে যাবে। বলছি তো সেই জন্য আমার কাছে যখন সংবিধান বিশেষজ্ঞ বলছেন তিনি সঠিক হয়তো বলছেন, আমি জানি না, ফলে এটা তো দেখতে হবে চাক্ষুষ সামনাসামনি কি ঘটছে, সেগুলো সবই তো দেখা যাবে। এটা তো যদি আমি আশা করছি যে কেউ একজন বলেছেন, হয়তো আইন উপদেষ্টা না কিংবা নির্বাচন কমিশন, যে 14 তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তর হয়ে, মানে আগামীকাল ক্ষমতা হস্তান্তর হয়ে, কিভাবে আগামীকাল ক্ষমতা হস্তান্তর হবে? না, এটা এখনো বিএনপির সেই প্রস্তুতি আগে তো এমপিদের আগে নির্বাচিত সংসদ থেকে শপথ নিতে হবে। এখনো তাহলে এমপি নন, শপথ না নিলে এমপি নন, শপথ নিলে তবে এমপি। শপথটা কিভাবে হচ্ছে এটা দেখার বিষয় আছে। তবে আরো বহুবিধ, বুঝতে পারছি তুমি আমাকে আরো বারবার এরকম ডাকবে আগামী বেশ কয়েকদিন। গতকালকে বাংলাদেশে যে নির্বাচনটি গেল বা নির্বাচনের যে ভোট গেল, সেই ভোট নিয়ে আগে থেকেই নানা তর্ক বিতর্ক নানা কিছু হয়েছে, এবং গতকালকে ভোটের সময় ভোটের পরে প্রার্থীদের মধ্যে থেকেও নানান প্রশ্ন তোলা হয়েছে। এর আগে বড় একটি অংশ, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যাদেরকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে বা স্থগিত করার মধ্য দিয়ে, সেই দল সহ সবাই মিলে এমনকি আন্তর্জাতিক অনেক পর্যায় থেকেও নির্বাচনটিকে অগ্রহণযোগ্য বলা হয়েছিল আগে থেকেই। পাশাপাশি প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবেও অনেক জায়গায় এটি বলা হয়েছে, দেশে কিংবা দেশের বাইরে। সেই নির্বাচনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন পরে তারা রীতিমতো ভূমিধস বিজয় লাভ করেছে, এরপর থেকে বিভিন্ন মহলে একটি প্রশ্ন উঠেছে নতুন করে যে এই বিএনপির বিজয়ের পেছনে বাইরের কোন দেশের হাত আছে কিনা, কোন যোগসাজশ আছে কিনা, কোন প্রভাব আছে কিনা, না হয় বিএনপি কি করে এত বিজয় লাভ করলো, এত বড় বিজয় পেল। কারণ অনেকেই আগে শুনছিলেন তারেক রহমান বাংলাদেশে আসার পেছনেও আন্তর্জাতিক অনেকের নাকি শর্ত দিয়ে এসেছে অনেকের কাছে, এবং সেই অনেকের মধ্যে ভারতের নামটি সবার আগে। এবং গতকালকে থেকে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এমনকি পরাজিত কেউ কেউ কোন নেতা প্রার্থীদের পক্ষ থেকেও তাদের টোনটি এমন ছিল যে বিএনপির এই ভূমিধস বিজয়ের পেছনে ভারতের কি হাত আছে। এই প্রশ্নটির একটু উত্তর খুঁজবো। আমার সঙ্গে যুক্ত আছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী, যিনি সাবেক সভাপতি প্রেস ক্লাব অব ইন্ডিয়া দিল্লি। আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি তো শুরুতে একটু জানতে চাচ্ছি, ছোট করে মূল প্রশ্নে যাওয়ার আগে, বাংলাদেশে গতকালকে যে ভোটটি হলো, আপনার পর্যবেক্ষণ কি? সংক্ষিপ্ত একটু পর্যবেক্ষণ শুনতে চাচ্ছি, তারপরে মূল প্রশ্নটিতে যাব। দেখুন, প্রথম আমার মনে একটা সন্দেহ বা প্রশ্ন জেগেছিল যখন ইলেকশন কমিশন থেকে প্রথম বলা হয়েছিল 11টা পর্যন্ত ভোট হয়েছে 14 কিছু শতাংশ, ঠিক 1 ঘন্টা বাদে জানানো হলো 34, ফলে এই যে 18% 1 ঘন্টায় বেড়ে যাওয়া, এটা একটা মানে ইলেকশন কমিশনের উচিত ছিল যে এটাকে অন্তত মানে বিচার করে দেখা যে ঘন্টায় তাহলে তার মানে মিনিটে কটা ভোট পড়বে, 18% ভোট 1 ঘন্টায় চলে। কিন্তু যাই হোক, বাংলাদেশের মানুষ এ নিয়ে প্রশ্ন করবেন। এবং কিছুক্ষণ আগে আপনি কিন্তু জানেন যে আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে একটা বিবৃতি দিয়েছেন, বিবৃতিটা ভারতের কিছু কিছু গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সেখানে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন এই নির্বাচনের ওই ভোটের হিসাবটা নিয়ে। এবং গণভোটের ক্ষেত্রেও যেটা দেখা গেল যে সেটা ক্ষেত্রেও বহু কেন্দ্রে এরকম হয়েছে, যেটা বাংলাদেশেরই গণমাধ্যম তারা প্রকাশ করেছে যে কোন কোন কেন্দ্রে 444% ভোট বেশি পড়েছে, মানে মানে কোন হিসাবে পাওয়া যাচ্ছে না আর কি। ফলে যেটাই ঘটুক, কিন্তু এবার আপনি যে মূল প্রশ্নটা শুরু করেছিলেন, দেখুন আজকে এটা দেখা গেল এখন পর্যন্ত যারা তারেক রহমানকে স্বীকৃতি দিয়েছেন বা ধন্যবাদ অভিনন্দন জানিয়েছেন, তার তালিকার প্রথম নাম নরেন্দ্র মোদী, জি, ভারতের প্রধানমন্ত্রী।
প্রথমে তো তিনি খুবই সকালে, ইনফ্যাক্ট আমি ঘুম থেকে ওঠার পর আমি দেখলাম তার বিবৃতি টুইট করা হয়ে গেছে, অথচ ইলেকশন কমিশন কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করে। তিনি তখনই ধরে নিয়েছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তার নেতৃত্বে ভারত একটি সুসম্পর্ক রাখতে চায়, এবং সম্পর্কটা গিয়ে যাতে উন্নত হয় তার জন্য তিনি সেই বার্তা দিয়েছেন। আর দিয়েছেন দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং একই সঙ্গে দেখলাম ঢাকার মার্কিন দূতাবাস। এবং তারপরে দুপুর বেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে টেলিফোনও করলেন। আমি জানি না আর কোন বাইরের নেতা এখনো পর্যন্ত টেলিফোন করেছেন কিনা, কিন্তু টেলিফোন করে তাকে অভিনন্দন জানালেন, তার সঙ্গে কাজ করার কথা বললেন, এবং বললেন যে কথাটা খুব ইন্টারেস্টিং, যেটা আমার কাছে মনে হয়েছে যে যেন বাংলাদেশের সমাজের সকল পক্ষ যেন অংশগ্রহণ করে আর কি, ইনক্লুসিভ সোসাইটি করার কথা বলেছেন। যেটা নির্বাচনের ক্ষেত্রে ইনক্লুসিভ বলা হয়েছিল মানে আওয়ামী লীগ সহ, কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে গেছে। এরপরেও ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করা হচ্ছে, হয়তো পর্দার আড়ালে এমন কোন নেগোসিয়েশন চলছে যে কিভাবে আওয়ামী লীগ নেতাদের আবার তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে নির্বাচন তো 5 বছর পরে হবে আবার, যদি না কোনো অঘটন ঘটে। যাই হোক, কিন্তু নির্বাচনটা যে প্রশ্ন আমি কিছুক্ষণ আগে শুনেছি, আমি এখনো দেখিনি, আপনি জানেন কিনা জানি না, যে জামায়াত ইসলামীও সন্দেহ কিছু প্রকাশ করেছেন। তারা বলেছে এই নির্বাচনের ফলাফলে কারসাজি হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই কথা গতকালকে থেকেই তারা বলছিল। না, গতকাল থেকে বলার থেকে আজ তাদের আনুষ্ঠানিক বলা। জি, সেই জায়গায় তারা প্রশ্ন তুলেছে। হ্যাঁ, নির্বাচন তাদের একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল। এই প্রেস কনফারেন্সে বলেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি সেটা এখনো ফলো করিনি। কিন্তু আমি শুনলাম অন্য একজনের মাধ্যমে, অন্য আরেকজন সাংবাদিক আমাকে জানালেন যে তারা ইলেকশন কমিশনের কাছে যাবেন কালকে সেই সমস্ত গড়মিলের তথ্য নিয়ে। ফলে নির্বাচনটা বাংলাদেশের যুবসারীতি প্রতিবারই যা হয়ে থাকে, তার থেকে তার কোনো বিরূপ মানে অন্য কোনো ছবি আমরা দেখলাম না। মানে এক কথায় বলতে গেলে বাংলাদেশ আছে বাংলাদেশেতেই, এবং সেই আগের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। এই নির্বাচনটা ইউনূস দাবি করেছিলেন যে এমন একটা নির্বাচন হবে যেটা নাকি গোটা বিশ্ব আগে কখনো দেখেনি, এবং ফলে এটা ইউনূসকেই জবাবদিহি করতে হবে যে তিনি যে নির্বাচনটা গিয়েছে, নির্বাচনটা নিয়ে প্রশ্ন উঠছে কেন, এবং প্রশ্নটা হয়ে যাওয়ার পরে প্রশ্ন উঠছে কেন। আগেও যখন শেখ হাসিনা জয়ী হয়েছিল তখন কিন্তু প্রধানমন্ত্রীরা কিন্তু সঙ্গে সঙ্গে তাকে অভিনন্দন জানিয়েছিল। এটা প্রশ্নবিদ্ধ বাংলাদেশে ছিল, এবং কে প্রশ্নবিদ্ধ করেছিলেন এই বিএনপি এবং জামায়াত। তারা বলেছিলেন নির্বাচনগুলো প্রহসন। তাহলে আজকের নির্বাচনে যে প্রশ্ন উঠছে সেই নির্বাচনটা কি? ভারত তো সমর্থন জানিয়ে দিয়েছে তারেক রহমান। তাহলে সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের কথাটা কিন্তু, অভিযোগটা মানে বাংলাদেশের থেকে চেহারা থেকে ছবি থেকে সেটা কিন্তু মুছল না। এটা দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। জানি না কবে এটা মিটবে। আমি যে কথাটিতে বলছিলেন এই যে সমস্ত গুলোকে যদি যোগ করা যায় সূত্রগুলোকে, তাহলে এই ধরনের একটা পারসেপশন আগে ছিল শেখ হাসিনাকে ভারত মদত করেছে, এখন পারসেপশন আছে তারেক রহমানকে ভারত মদত করছে, কারণ যেহেতু আওয়ামী লীগ ময়দানে নেই। জি, ধন্যবাদ। এই ক্ষেত্রে অনেকে বলার চেষ্টা করছেন যে যেহেতু একটি আওয়াজ ছিল বা শুরু থেকে এক ধরনের একটা প্রবণতা দেখা গেছিল পাকিস্তানপন্থী বা পাকিস্তানে যাদের মূল শক্তিটি সেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাইরের আরেকটি শক্তি মিলে এই জামাতকে ক্ষমতায়ন করার জন্য যত রকম প্রক্রিয়া আছে সেটি চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেই জায়গায় ভারত এক ধরনের হস্তক্ষেপ নেপথ্যে করেছে কিনা, যার সুবাদে বিএনপিকে যাতে জামাতকে ঠেকানোর জন্য বিএনপিকে প্রশ্রয় দিয়েছে ভারত, এমনটা কি আপনি মনে করছেন কিনা, এবং সেই ক্ষেত্রে ভারত সফল হয়েছে? তাই না, দেখে যায় মানে এরকম কোনো সঠিক সংবাদ আমার কাছে নেই, কিন্তু ঘটনা হচ্ছে যেটা ঘটেছে আপনি যদি দেখুন যে ঠিক যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, যাকে এক সময় বলা হতো, মনে হতো তিনি জামায়াতপন্থী, যে অভিযোগ আওয়ামী লীগ নেতারাই করেছেন পরে, কিন্তু দেখা গেল যে তিনি বলেছেন তিনি একটা ফ্রি ফেয়ার নির্বাচন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি সেটাতে পালন করবেন। এবং দেখা গেল যে ঠিক নির্বাচনের আগে যেভাবে জামায়াত
নেতা প্রার্থী তাদেরকে অর্থ সমেত গ্রেপ্তার করা হচ্ছিল, এবং তাতে একটা মেসেজ কিন্তু বাংলাদেশের সমাজে গিয়েছিল যে সেনাবাহিনী এইভাবে জামায়াতের পক্ষ অবলম্বন করছে না। সুতরাং সেনাবাহিনী যদি সেনাবাহিনীর সঙ্গে কি, কারণ আমাদের সেনাপ্রধান বারবার বলেছেন যে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে আমাদের নিয়মিত কথা হয়ে থাকে। নির্বাচনের আগে আমি আশা করছি যে কোনো কথা হয়ে থাকবে, এবং কথা হয়ে থাকলে তাকে নিশ্চয়ই, ভারতের কাছে এটা ঘটনা যে জামায়াত ইসলামী জিতে যাওয়ার যেটা খুব ব্যাপক একটা আশঙ্কা প্রচার তৈরি হয়েছিল, যেভাবে তারা প্রশাসনকে কবজা করছিলেন, বিশ্ববিদ্যালয়গুলো জিতছিলেন, এবং যেভাবে তারা অন্যান্য যে সমস্ত পোস্টিং হয়েছিল ডিসিদের, সেগুলো বেশিরভাগে 65 জনের মধ্যে প্রায় 50 জনই জামায়াত পন্থী বলে, শিবির পন্থী বলে পরিচিত ছিল। তাতে একটা আতঙ্ক ছিল না যে তা না। তো মন্দের ভালো যে জামায়াত এবং বিএনপির মধ্যে বাঁচতে হলে ভারতকে বিএনপিকেই বাঁচতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ, কারণ আওয়ামী লীগ নেই বাজার। সুতরাং এগুলো অমূলক কিছু নয়। আর বাংলাদেশের ক্ষেত্রে সবসময় যে কথাগুলো বলা হয়ে থাকে, সে কথাগুলো এখনো চলছে, এখনো হচ্ছে। মানে আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু আমি কোনো খণ্ডনও করছি না, যে খুব স্বাভাবিক তো, বিএনপি ক্ষমতায় এসছেন, সেনাবাহিনীও মদত করেছে বিএনপিকে ক্ষমতায় আসার জন্য। এই যে জামাত ক্ষমতা আসতে পারেনি সেটি ঠিক আছে, কিন্তু তাদের যে একটা উত্থান ঘটলো, তারা আগে যেখানে সর্বোচ্চ একবার 18টি সিট পেয়েছিল, সেখানে এখন তারা এতগুলো যে আসন পেল, এটি তো এক ধরনের তাদের উত্থান তো ঘটেছে। এইটাকে আপনি কিভাবে দেখছেন, কি মনে করছেন, কেন এটি হলো? ধরুন, আওয়ামী লীগ যখন ময়দানে নেই, তখন বিএনপি অথবা জামায়াত সেই স্থানটা পূরণ করবে, স্থান তো কখনো শূন্য থাকবে না। এবং যে জুলাই থেকে আগস্ট যে বিপ্লব বলে বলা হয়েছে ঘটেছে, তাতে তো জামায়াতের একটা বড় ভূমিকা ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই তারাতে একটা তাদের কাছে একটা চরম সুযোগ এসেছিল যে আওয়ামী লীগ ছাড়া ক্ষমতা দখল হয়ে বাংলাদেশে, সেই জন্য তারা মরিয়া হয়ে নেমেছিল, সর্বশক্তি প্রয়োগ করে নেমেছিল। এবং জামায়াত যেটাতে, তার ফলে যতটুকু বেড়েছে, আওয়ামী লীগ থাকলে কিন্তু তারা 10টায় নেমে যেতে পারতো, কিন্তু আওয়ামী লীগ যেহেতু নেই, সেই কারণে আজকে আমাদের সাবেক পররাষ্ট্র সচিব, যিনি বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, হর্ষবর্ধন শ্রীংলা, তিনি আজকে ভারতের গণমাধ্যমকে বলেছেন যে এই মুহূর্তে বিএনপির উচিত যে যারা 71-এর মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী, তাদের সকলকে ঐক্যবদ্ধ করা। যারা মুক্তিযুদ্ধের বিরোধী, তারা পরাজিত হয়েছে, তারা যাতে কোন রকম ভাবে আবার ঘুরে না দাঁড়াতে পারে, তার একটাই উপায়, এটা একা বিএনপির পক্ষে করা সম্ভব না। সেই জন্য সম্ভব হলে, সেখানে দরকার হলে আওয়ামী লীগকে সঙ্গে নিতে হবে। আজকে একটি ঘটনা ঘটেছে, আমি জানি না ভবিষ্যতে আরো ঘটবে কিনা। পঞ্চগড় একে আমি দেখলাম যে বিএনপি উপস্থিত, যেখানে আওয়ামী লীগের দপ্তর খোলা হলো এই 18 মাস বাদে। এটা একটা বড় ঘটনা বলে মনে হয়। আগামী দিনের এটার একটা তার ইঙ্গিতও বটে। যদি এই ধরনের কোন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়, তাহলে নিশ্চিতভাবে জামায়াত ইসলামী অনেকটা পিছিয়ে পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জি, আমি শেষ প্রশ্নটি আপনাকে করতে চাই, কারণ এটি একটু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এটি মনে করছেন, এর আগেও বিশ্লেষণ হয়েছে, কিন্তু এখন যেহেতু ভোটটি হয়ে গেছে, সেটি হলো যে এই ভারত জামাত বা পাকিস্তান পন্থী বাংলাদেশে যাতে কোনো উত্থান না হয়, জঙ্গিবাদের উত্থান না ঘটে, সেই শত্রুকে ঠেকানোর জন্য, মোকাবেলা করার জন্য হয়তো বিএনপিকে মন্দের ভালো হিসেবে প্রশ্রয় দিয়েছে, এমনটাই বলা হচ্ছে। সেই জায়গায় ভারত একদমই, আপনি আপনার কথা অনুযায়ী তারেক রহমানকে নির্বাচন আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন টুইট করে, এরপরে ফোন করেছেন। তো এই ক্ষেত্রে ভারত যদি চেষ্টা করত, তাইলে কি এই নির্বাচনে আসলেই আওয়ামী লীগকে সহ নির্বাচন করানোর ক্ষেত্রে ভারত কি বন্ধু হিসাবে বলি বা নেপথ্যের শক্তি হিসাবে বলি, সেই চেষ্টাটা করলে, আন্তরিকভাবে করলে তারা সফল হতো কিনা, নির্বাচনটি ইনক্লুসিভ হতো কিনা, সেই জায়গায় ভারতের কোনো ঘাটতি আপনি দেখছেন কিনা? আমি জানি যে ভারত চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে, এটুকু বলতে পারি। ফলে তার বাস্তব অবস্থানে পরে মেনে নিতে হয়েছে। ভারত তো কখনো একবারের জন্য বলেনি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক, কিন্তু
জোর করে সেখানে তাকে সার্বভৌম রাষ্ট্রের ওপরে কি করে হস্তক্ষেপ করা যাবে? যেটুকু হস্তক্ষেপ হয়, যেটা আমাদের পারসেপশন, অতীতে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ভারত সমর্থন করে গেছে, সরাসরি গিয়ে তো ভারত গিয়ে ওখানে বসে তো ভোট দিয়ে আসেনি। আজও পারসেপশন হচ্ছে বিএনপি কে ভারত সাহায্য করেছে। ভারত তো ওখানে গিয়ে কোনো সাহায্য করে কোনো ভোট দিয়ে আসেনি। এটা তো আপনাদের পারসেপশন। আপনাদের পারসেপশনকে আমি সমর্থন করছি, আমি বিরোধিতা করছি না। ঠিক আছে, আপনারা যদি এতে আনন্দ পান তো আনন্দ পান। এক সময় বিএনপি কে, আওয়ামী লীগকে সমর্থন করেছিল ভারত, এখন বিএনপি কে। ভারত যদি এত বড়ই ক্ষমতা হয়, তাহলে দিল্লি নয় ঢাকা, ঢাকায় স্লোগানের অর্থ কি? অর্থই নয়, যায় না। কতগুলো জিও পলিটিক্যাল, কতগুলো ভূ রাজনৈতিক পরিস্থিতির আছে। সেই পরিস্থিতি হচ্ছে এই মুহূর্তে কেবলমাত্র বাংলাদেশ নয়, ভারতের সঙ্গে যথেষ্ট টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি দেখেছেন কি এই নির্বাচন সম্পর্কে সব থেকে বাংলাদেশের যে ঘনিষ্ঠতম বন্ধু ছিল ৭১-এ, ভারত ছাড়া, এই রাষ্ট্রটার নাম জানেন তো? এর দুটি রাষ্ট্র, একটি রাষ্ট্রের নাম রাশিয়া আর একটি রাষ্ট্রের নাম ভুটান, যারা স্বীকৃতি দিয়েছিল ৬ সেপ্টেম্বরে বাংলাদেশ সরকারকে, প্রথম, ভারতেরও আগে। তারা নীরব কেন? রাশিয়া বা ভুটান কেন নীরব? কিছুই বলছে না, কোনো প্রতিক্রিয়া নেই, তাই না? তো ফলে এক্ষেত্রে ভারতকে একটু সংযত হয়ে পদক্ষেপ নিতে হয়েছিল। আমার ধারণা এটা দীর্ঘমেয়াদী হলো। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভারত হচ্ছে, আওয়ামী লীগ হচ্ছে ভারতের পরীক্ষিত বন্ধু এবং পরীক্ষিত বন্ধু। ফলে পরীক্ষিত বন্ধুর জন্য কিছু আত্মত্যাগ করতে হতে পারে, যেটা হয়তো হয়েছে। আমার মনে হয় না যে আজকে বিএনপির সঙ্গে যে সখ্যতার কথা বলা হচ্ছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে যে মন্তব্য করা হয়েছে, সেই মন্তব্যটা ভারতের পক্ষে সুখকর নয়। বিএনপি সেটা বলেছে, মানে ভারতের প্রধানমন্ত্রীর ফোনের পর হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক, সাধারণ যুগ্ম সম্পাদক, তিনি বলেছেন তারেক রহমান বিশ্বাস করেন সার্কের আদর্শে। ভারতের কাছে সার্ক এখন এই মুহূর্তে খুব নেতিবাচক শব্দ। সার্কের যেহেতু সদস্য পাকিস্তান, যে কারণে সার্ক বাস্তবায়ন হচ্ছে না। কারণ জিয়াউর রহমান সার্কের প্রতিষ্ঠাতা,